আমার নাম ঝুমা। আমার বয়স 25 বছর হয়ে গেছে, কিন্তু আমার মা কোনো মতেই আমার বিয়ে দিতে চাইতো না। বাড়িতে আমার মা আর আমিই থাকতাম। আমি চাকরি করতাম, তাই আমার মা বলতো যে যদি তোর বিয়ে দিয়ে দেই তাহলে এই সংসার চলবে কীভাবে। এদিকে আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, বয়সের ছাপ আমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। তাই আমি তাকে বললাম যে আমি বিয়ের পরেও তোমাকে টাকা পাঠাতে থাকবো। কিন্তু আমার মা এই কথার পরিপ্রেক্ষিতে বলল, তুই খুবই নির্লজ্জ। তোর মতো নির্লজ্জ মেয়ে যদি স্বামী পেয়ে যায় তাহলে তুই তার সাথে এমনভাবে মিশে যাবি যে মায়ের দিকে ফিরেও দেখবি না। জানি না তিনি আমার মধ্যে কী নির্লজ্জতা দেখেছিলেন। বিয়ে করা তো সমস্ত মানুষেরই অধিকার। এই কারণেই ভগবান সবাইকে জোড়াতেই সৃষ্টি করেছেন, সেটা কোনো পশু পাখি হোক বা মানুষই হোক। যাদের বিয়ে হয় না তাদের জীবনের কোনো মূল্যই থাকে না। আমার মা আমার বিয়ে এই কারণে দিচ্ছিলেন না যে আমি নির্লজ্জ ছিলাম, বরং আমার দোষ এটাই ছিল যে আমি এই বাড়িতে টাকা ইনকাম করে আনতাম। কিন্তু এখন এই ভুলটাকে আমি শুধরাতেও পারবো না। এই কারণে আমার মা স্বার্থপরের মতো আমার বিয়ে দিতে চান না। কিন্তু আমাকেও কিছু একটা করতে হতো, কেননা আমিও একজন মানুষ। আমার হৃদয়েও অনুভূতি ছিল, বিয়ের ভাবনা আমার উপরে প্রভাব বিস্তার করছিল, বিশেষ করে রাতের সময়। আমার বয়সী যত মেয়ে ছিল তাদের সবারই বিয়ে হয়ে গেছে, বরং তাদের তো একটা দুটো বাচ্চাও হয়ে গেছে। আর এদিকে আমি এখনও সেরকমই বসে আছি। আমি ওদের কাছেও যেতাম না, কারণ ওদের কাছে গেলে ওরা নিজেদের বিবাহিত জীবনের এমন এমন গল্প আর কথা শোনাতো যে আমার হৃদয়ে আরও বেশি কষ্ট অনুভব হতো। আমার মা সবসময় বলতো যে তোর বাবাও ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি আজ অবধি এটা বলেননি যে সে আমাদেরকে ছেড়ে কেন গেছিল। কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই ছিল। আমার মা খুব একটা সুন্দরী ছিলেন না, তাই আমার মনে হতো যে আমার বাবা হয়তো অন্য কোনো মহিলার জন্য আমার মাকে ছেড়ে গেছেন। আমিও আমার মায়ের মতো খুব একটা সুন্দরী ছিলাম না। একদিন বাড়িতে একলা বসেছিলাম, বাড়িতে কেউ ছিল না। তখন হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি নিজের ঘরে বসেছিলাম। আমার মা আমাকে বলেছিল যে তিনি পাড়ার এক কাকিমার বাড়িতে যাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পাড়ার অনেক মহিলার সাথেই তার বন্ধুত্ব ছিল। কখনো এর বাড়িতে গিয়ে আড্ডা মারত, তো কখনো ওর বাড়িতে। দুজন মানুষ যদি বাড়িতে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে কত আর কথা বলতে পারে। এই কারণেই আমার মা পাড়ায় বেরিয়ে যেত, কিন্তু তিনি আমাকে কোথাও যেতে দিতেন না। কেননা একদিন আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, তখন সেই বান্ধবী ওর নিজের ভাইয়ের জন্য আমার সম্বন্ধ চাইল। সেই দিনের পর থেকে আমার মা আমাকে কোথাও যেতে দিতেন না। আর এখন তো আমিও যেতে চাইতাম না, কেননা যখনই যেতাম লোক সবার আগে আমার বিয়ের প্রশ্ন করত। মা বলে গেছিল উনুনে দুধ বসানো আছে, সেটা দেখিস, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই সেদিকে দেখিনি। যখন দরজায় ঠকঠক আওয়াজ হলো তখন দেখলাম যে দুধ উতলে উঠেছে। তাড়াতাড়ি করে দুধ নামাতে গেলে আমার হাত জ্বলে যায়, আর গরম দুধ পায়ের উপরে পড়লে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই সময় দরজায় যে ঠকঠক করছিল সে আমার চিৎকার শুনে দৌড়ে ভিতরে চলে এলো। আমি খুব বাজেভাবে চিৎকার করছিলাম। হয়তো সে ভেবেছিল যে আমি কোনো বিপদে আছি, এই কারণে সে সোজা ভিতরে চলে এসেছিল আর আমাকে সাহায্য করার জন্য আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার সেই সময় কারো সাহায্যের দরকার ছিল। আমি দাঁড়াতেও পারছিলাম না। সে আমাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে এলো। এরপরে আমার পায়ের উপরে ঠান্ডা জল ঢালতে লাগলো, যেটাতে আমি খুব আরাম পাচ্ছিলাম। কিন্তু যখন আমি তাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। সে আর কেউ নয়, বরং একজন ভিখারি। কিন্তু তাকে ভিখারি বলা সম্পূর্ণ ঠিক হবে না। ওর চোখ মুখের গঠন খুবই ভালো, ওর হাইটও খুব ভালো, শুধু গায়ের রং কিছুটা কালো, আর যে কাপড় পরেছিল সেটা নোংরা। যদি এর হাত মুখ ভালোভাবে ধোয়া যায় আর ভালো কাপড় পরানো যায় তাহলে একে কোনো হীরের থেকে কম মনে হবে না। আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে নিজের হাত পিছনে করে নিলাম আর বললাম, তোমার হিম্মত কিভাবে হলো ভেতরে আসার? তুমি আমাকে স্পর্শ করেছো কিভাবে? সেই লোকটা বলল যে আমি এখানে ভিক্ষা চাইতে এসেছিলাম, কিন্তু আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনাকে সাহায্য করতে চলে আসি। আজকাল ভালো মানুষের তো কোনো কদরই নেই। যাই হোক, যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো বলতে বলতে বেশিই বলে ফেলেছিলাম, যদিও সে আমার সাহায্য করছিল। যদি সে আমাকে সময় মতো না উঠাতো তাহলে হয়তো আমি সেখানেই পড়ে থাকতাম, কেননা পা জ্বলার কারণে আমি উঠতে পারছিলাম না। আমি তাকে বললাম, আমি রেগে গেছিলাম, আমাকে ক্ষমা করো। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা কেন করে বেড়াও? সে বলতে লাগলো, 2 দিন থেকে কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে তো তাই। আমি বললাম, ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি একটা প্যাকেটে 2টো রুটি আর কিছুটা সবজি তাকে দিয়ে দিলাম। সে আমাকে অনেক আশীর্বাদ দিল আর বলল, যেদিন থেকে ফকির হয়েছি সেদিন থেকে আজ অবধি এত সুন্দরভাবে কেউ আমার সাথে কথা বলেনি। লোকের এমন এমন কথা আর ব্যবহার দেখেছি যে মানুষত্বের উপর থেকে আমার বিশ্বাসই উঠে গেছে। সেই সময় আমি বুঝতে পারিনি যে সে এটা কেন বলল ফকির হয়েছি। সে তো ছিল ভিখারি, আর তার বাবাও হয়তো ভিখারি ছিল, তাই তো এও এই কাজ করছে। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, কোনো ব্যাপার না, তুমিও তো আমাকে অনেক সাহায্য করেছো। সে বলতে লাগলো,
হ্যাঁ, আপনার মতো এত সুন্দরী মেয়েকে এই অবস্থায় দেখে আমি কিভাবে ফেলে রাখতে পারি? আপনি সত্যিই খুব সুন্দরী, আর আপনার পা সবচেয়ে বেশি সুন্দর। কিন্তু আফসোস, আপনার পা জ্বলে গেছে। আজ অবধি কেউই কখনো আমার প্রশংসা করেনি। যখন কম বয়সী ছিলাম তখন কিছু লোক আমার দিকে দেখত, কিন্তু কেউই আমার পায়ের প্রশংসা করেনি। সে কথায় কথায় আমার প্রশংসা করছিল, আর আমার তার প্রশংসা খুব ভালো লাগছিল। এরপরে সে বলতে লাগলো, আমার সাথে একটা বুড়ো ভিখারি ভিক্ষা করে, যে মাঝে মাঝে একটা মলমও বিক্রি করে, আমি আপনার জন্য নিয়ে আসব। যদি সেটা জলা জায়গায় লাগানো যায় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি এলে এই সময়ই এসো, কেননা এই সময় আমার মা বাড়িতে থাকে না। যদি সে তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে তোমাকে উল্টোপাল্টা বলে দেবে, আর আমাকেও গালমন্দ করবে। সে তার নাম আনন্দ বলল। এরপরে সে আরও বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য কোনো সমস্যার কারণ হব না। এটা বলেই সে চলে গেল। তার কথাবার্তা শুনে তাকে একদমই ভিখারি মনে হচ্ছিল না। কত অনায়াসে সুন্দরভাবে কথা বলছিল। পরের দিনও সে সেই সময় এলো, আর আজকে আমার জন্য মলম নিয়ে এলো। সে বলল, আমি নিজেই আপনার জরা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছি। না জানি কেন এই লোকটার থেকে আমার খুবই নিজস্বতা অনুভব হচ্ছিল। সে আমার কত খেয়াল রাখছিল। সে একজন ভিখারি, লোকের কাছে ভিক্ষা চাইতো, কিছু লোক ওকে দিত, কেউ দিত না। তাদেরকে মানুষ কুকুরের মতো অবজ্ঞা করে, কিন্তু এই লোকটা আমার জন্য দ্বিতীয়বার এলো, আর সঙ্গে ওষুধও নিয়ে এসেছে। আবার নিজের হাতে করে আমার পায়ের উপরে সেই ওষুধ লাগিয়েও দিচ্ছে। হয়তো প্রথমবার এভাবে কেউ আমার খেয়াল রাখছিল। আমার এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা ছিল না যে সে একজন ভিখারি। মানুষের মনুষ্যত্বই সব। আনন্দের সাথে আমার সামান্য কিছু কথাবার্তা হয়েছিল। আমি আজকেও ওকে খাবার খাওয়ালাম, বরং আমি আমার ভাগের খাবার ওকে দিয়ে দিয়েছি, কিন্তু এই কথাটা ওকে বলিনি। এখনও প্রতিদিনই আমার কাছে আসতে লাগলো, আর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ছেলে মেয়ে কি বন্ধু হতে পারে না? আমার মনে হয় না যে ওর মনে এরকম কোনো কিছু ছিল, আর না তো আমার মনে। এখন আমরা এভাবেই প্রতিদিন দেখা করতে লাগলাম। ও এসে যেত, আমি ওর জন্য আগে থেকেই খাবার বের করে রেখে দিতাম, আর ওকে খেতে দিতাম। যদি কখনো নিজেদের জন্য ভালো কিছু রান্না হতো তাহলে ওকেও দিতাম। কিন্তু যদি মা কারো বাড়িতে যেত তাহলে আমি ওকে ঘরের মধ্যে ডেকে নিয়ে কথা বলতাম, খাবারও একসাথেই খেতাম। আমি ওকে আমার বাবার পুরনো কিছু কাপড় দিয়েছিলাম, আর বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে থাকবে। সে বলল, যদি আমি সেজেগুজে থাকি তাহলে আমাকে ভিক্ষা দেবে কে? আমি বললাম, এটা কেমন কথা? তোমার কি মনে হয় লোকজন তোমাকে নোংরা থাকার জন্য ভিক্ষা দেয়? এই কথাটার উপরে আমরা দুজনেই হাসতে লাগলাম। কখনো কখনো কথা বলতে বলতে ওর মুখ থেকে এমন এমন জিনিসের কথা বেরিয়ে আসতো যে আমি হতবাক হয়ে যেতাম। আমি বলতাম, তুমি এত সব জিনিসের ব্যাপারে কিভাবে জানো? তখন ও বলতো, আমি তো সারাদিনই ঘুরতে থাকি, কখনো কখনো বসে থাকা লোকেদের কথা শুনতে থাকি, এই কারণে আমি অনেক কিছু জানি। এর মানে হলো ওর অনেক জ্ঞান আছে, আর ওর কাছে অনেক কিছু খবরও আছে। আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীর হতে থাকলো, আর ধীরে ধীরে এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় বদলে গেল। ও আমাকে বলল, তোমার এখনো বিয়ে হয়নি কেন? তোমাকে তো খুবই বুদ্ধিমান মেয়ে মনে হয়। আমি বললাম, আমি সামনে 26 বছরের হতে যাব, কিন্তু না জানি কেন আমার মা আমার বিয়ে দিতে চান না। তিনি বলেন যে পুরুষ ধোঁকাবাজ হয়, তারা বিয়ের পরে ছেড়ে চলে যায়, এই কারণে তিনি আমার বিয়ে দিতে চান না। আমার মা বলেন, তুই ভাবিস না যে আজ নয়তো কাল আমি তোর বিয়ে দিয়ে দেব। আমি তোর বিয়ে কখনোই দেব না। আর আমার মায়ের কাছে বিয়ে দেওয়ার মতো টাকাও নেই, আর বিনা যৌতুকে বিয়ে কিভাবে হবে? তখন আনন্দ বলল, কিছু লোক এমনও আছে যাদের যৌতুক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি বললাম, এরকম লোক কোথায় আছে? ও বলতে লাগলো, এরকম একজন তো তোমার সামনেই বসে আছে। আমি বললাম, কিন্তু তুমি তো ভিখারি। এরপরে আমি মনে মনে ভাবতে লাগলাম, ও খুবই ভালো মানুষ, কিন্তু আমি ভিখারিকে বিয়ে কিভাবে করতে পারি? যদি আমার মা মেনেও নেয় তাহলেও এটা ভালো সিদ্ধান্ত হতো না। এরকম কে করে? আনন্দ বলল, কি এত চিন্তা করছো? আমার কথা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি পস্তাবে না। আমার উপরে ভরসা করো। ও কিভাবে বলছে যে তুমি পস্তাবে না? অবশ্যই আমাকে পস্তাতে হবে। ও একজন ভিখারি, সারা জীবন লোকেদের কাছে ভিক্ষা করে চলে। ও নিজের সংসার চালাতে পারবে না। আমি ওর কথার কোনো জবাব দেইনি। এরপরে ও এটা বলে চলে গেল যে তোমার চুপচাপ থাকাটাকে তোমার না মনে করে আমি এখান থেকে যাচ্ছি, আর কখনোই আসবো না। কিন্তু রাতের বেলা ওর ব্যাপারে চিন্তা করতে লাগলাম, ওকে মনে করতে থাকলাম। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে কেন দিচ্ছ না? তখন মা বলতে লাগলেন, আমি তোর বিয়ে কখনোই দেব না। তুই নিজের চাকরির দিকে ধ্যান দে। এত কষ্ট করে নিজের গায়ের রক্ত জল করে তোকে এই কারণে মানুষ করিনি যে অন্য কেউ তোকে নিয়ে যাবে। আর এমনিতেও পুরুষের কি ভরসা, তারা যে কোনো সময় তোকে ধোকা দিয়ে চলে যাবে। আমি আমার মাকে বললাম, দুনিয়ার সমস্ত পুরুষ একরকম হয় না। তোমার বাবা ভাইও কি এরকম ছিল? তুমি কি তোমার বাবা ভাইকেও এরকম মনে করো যে তারা ধোকাবাজ? তখন আমার মা বলতে লাগলো, হ্যাঁ, সমস্ত পুরুষ একই রকমের হয়। তুই এসব নিয়ে চিন্তা করা বন্ধ করে দে। তোর বিয়ে কখনোই হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না।
যদি তোর বিয়ে করার এতই শখ থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা কর আমি যেন মরে যাই। আমি মাকে বললাম, এটা তুমি কেমন কথা বলছো? আমি এরকম কেন চাইবো? যখনই আমার মায়ের সঙ্গে এই ধরনের কথা বলতাম তখন সে আমাকে এই রকম জবাব দিত। আমি বুঝতে পেরেছি যে আমার মা কখনোই আমার বিয়ে দেবেন না, কিন্তু আমি এটাও চাই না যে আমার মায়ের কিছু হয়ে যাক। যাই হোক, 2 দিন হয়ে গেল, আনন্দ এলো না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। না জানি কেন ওর সমস্ত কথা আমার মনে পড়ছিল। ও যেরকমই হোক কমপক্ষে নিজের কথায় তো পাক্কা ছিল আর আমাকেও ভালোবাসতো। ভাবতে লাগলাম, আমাকে কখনো কি কোনো বড় লোক যাদের বড় বাড়ি গাড়ি আছে তারা ভালোবাসবে? কিন্তু আমি তো হৃদয় থেকে কারো ভালোবাসা পেতে চাইতাম, তাই না? খুব ভাগ্যবান তারা যারা সহজেই ভালোবাসা পেয়ে যায়, আর যখন তারা ভালোবাসা পেয়ে যায় তখন সব কিছু ঠিক হয়ে যায়। আমার যত বান্ধবীর বিয়ে হয়েছিল তারা শুধু সম্পত্তি দেখেই বিয়ে করেছিল, কিন্তু ওদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো যে আমাকে সময় দেয় না, কেউ বলতো আমাকে বোঝার চেষ্টা করে না, তো কেউ বলতো যে ওর অন্য কারোর সাথে চক্কর আছে। আমি কি আনন্দের মতো ভালোবাসা অন্য কারো থেকে পেতে পারি? এখানে তো কোনো অপশন আছে বলে মনে হচ্ছে না। 4 দিন পরে আমি আনন্দকে দূর থেকে দেখতে পেলাম। ও রাস্তার উপরে দাঁড়িয়ে কিছু একটা করছিল। আমি আমার ঘর থেকে বের হয়ে ওকে গিয়ে থামালাম। ও আমার সাথে এমন ব্যবহার করলো যেন আমাকে চেনেই না। এমন মনে হচ্ছিল যে সে যেন কোনো বাদশা আর আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ও আমাকে বলছিল, মাফ করো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি ওকে বললাম, এই রকম কেন করছো? তখন ও বলতে লাগলো, আপনার আমার থেকে দূরে দূরে থাকা উচিত। আপনি একটা শিক্ষিত মেয়ে, আপনার সাথে আমার এমনিতেও কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বললাম, তুমি তো খুবই রেগে গেছো, তুমি কি আমাকে ভাবার সময়ও দিতে পারবে না? ও আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি বললাম, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সবসময় আমাকে খুশি রাখবে, সারা জীবন আমাকেই ভালোবাসবে, কখনো বদলাবে না। ও বলল, আমি কখনোই বদলাবো না, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তোমার আমাকে খুব ভালো লাগে। এরপরে আমি আমার মাকে লুকিয়ে এই ভিখারির সাথে বিয়ে করে নিই। এখন সেই ভিখারি আমার স্বামী। ও প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। আমি লুকিয়ে লুকিয়ে খাবার আর যা কিছু নিজের জন্য রেখেছিলাম ওকে দিয়ে দিতাম। কখনো ওকে কাপড় দিতাম, কখনো অন্য কোনো জিনিস। আমি ওকে কখনো কখনো কিছু টাকাও দিয়ে দিতাম। আমি বললাম যে আমি ইনকাম করে তোমাকে টাকা দেবো, তুমি সেটা দিয়ে কোনো ব্যবসা শুরু করো। যদিও আমরা স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু একে অপরকে কাছে পাওয়ার জন্য ছটফট করতে থাকতাম, কেননা আমরা একে অপরের কাছে বসে কথা বলতে পারতাম না, এক ঘরে থাকতে পারতাম না, একে অপরকে দূর থেকে দেখতাম। এটা আমাদের একে অপরের খুব অদ্ভুত লাগতো। যখন বিয়ে হয়ে যায় তখন হৃদয়ের আকাঙ্ক্ষা বদলে যায়। আমার সাথেও এটা হচ্ছিল আর ওর সাথেও হচ্ছিল। একদিন সেরকমই কিছু হলো যাতে আমি অবাক হয়ে থেকে গেলাম। একদিন আনন্দ বাড়িতে এলো আর ও নিজের ঝোলা থেকে আমাকে কিছু বের করে দিল, যেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কেননা ওর হাতে 1000 টাকা ছিল। আমি ওকে বললাম, এই টাকা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? তখন ও বলতে লাগলো যে তোমার আমাকে টাকা দেওয়ার দরকার নেই, বরং আমি তোমাকে টাকা দিতে থাকবো। এখন তুমি আমাকে জিজ্ঞেস করো না এটা কোথা থেকে এনেছি, কিন্তু আমি প্রতিদিন এরকম টাকা নিয়ে আসবো। তুমি এই টাকাগুলোকে গুছিয়ে রাখবে, এটা পরে আমাদের কাজে লাগবে। আমি ওকে বললাম, তুমি কোনো খারাপ কাজ করছো না তো? তখনও বলতে লাগলো, আমি ভিখারি, এর থেকে খারাপ আর কী কাজ হতে পারে? চিন্তা করো না, আমি কোনো খারাপ কাজ করছি না। ও প্রতিদিন অনেক টাকা নিয়ে এসে আমাকে দিত আর আমাকে খুব ভালোবাসতো। একদিন মা ওকে দেখে নিল আর বলল, এই ভিখারি, তোর কোনো কাজ নেই, প্রতিদিন এই বাড়িতে ভিক্ষা করতে আসিস। তোকে কি কেউ বলেছে নাকি যে আমরা খুব বড় লোক? আমাদের কাছে এমনিতেই কিছু নেই, যা এখান থেকে। সেই দিন আমার দূরসম্পর্কের মাসিও আমাদের বাড়িতে এসেছিল, তাই আমি তাদের সামনে কিছুই বলতে পারিনি। আনন্দ চুপচাপ চলে গেল। আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি কিভাবে বলতাম যে যাকে তারা ভিখারি মনে করে তাড়িয়ে দিচ্ছে সে আমার স্বামী, এই বাড়ির জামাই। যাই হোক, আমার স্বামী এখান থেকে চলে গেলে আমার মাসি এমন একটা কথা বলল যেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমার মাসি বলল যে তোর মেয়ের এত বয়স হয়ে গেছে, এখন অবধি এর জন্য কোনো সম্বন্ধ আসেনি। আমার মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। মা বলল, তুই কি করবি? তোর মনে চলছেটা কি? এরপরে মাসি বলল, এর বিয়ে আমার বড় দেওরের সাথে দিয়ে দে। এই কথা শুনে আমার মায়ের হাত থেকে সবজির গামলা মাটিতে পড়ে গেল। মা বললেন, তোর লজ্জা করছে না এরকম যুবতী মেয়ের জন্য তোর বুড়ো দেওরের কথা বলতে? তোর দেওর সেই লোক যে নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর তার বাচ্চাও আছে। তখন মাসি বলল, তাতে কি হয়েছে? তোর মেয়ের মধ্যেই বা কী এমন স্পেশাল আছে? দেখতে শুনতে তো এমন আহামরি কিছু না, বিএ পাশের ডিগ্রি আছে তো কি হয়েছে? আর কতই বা ইনকাম করে মাসে? এই 10 বা 15 হাজার হবে। ওর আগের স্ত্রী এত বাজে ছিল যে ওকে ডিভোর্স দিতে হয়। কিন্তু এ তো আমাদের বাড়ির মেয়ে, মনে কর এ নিজের এক বাড়ি থেকে বেরিয়ে দ্বিতীয় বাড়িতে যাচ্ছে। শ্বশুর বাড়ির তো কোনো ব্যাপারই থাকবে না, সেটাও তো ওর নিজেরই বাড়ি। আর ওই বাড়িতে আমি তো আছি, আমি ওর খুব খেয়াল রাখবো।
আমার মা এমনিতে তো খুব রেগে গেছিল, কিন্তু এরপরে আমার মাও চিন্তায় পড়ে গেল। আমার মাসি বলল, এই ঘর তো তোরা ভাড়ায় থাকিস, তুইও আমার সাথে চ। আমার স্বামী এই দুনিয়াতে নেই, দুজনে একসঙ্গে থাকবো, এতে কত ভালো হবে। তোকেও নিজের মেয়ের থেকে দূরে থাকতে হবে না, সব সময় তোর চোখের সামনেই থাকবে। আর যৌতুকেরও কোনো ব্যাপার নেই, এই বাড়িতে যা কিছু আছে সেই সমস্ত জিনিস নিয়ে আমার ওখানে চলে আয়। মাসি তো যেন কোনো জাদুকরণী ছিলেন, তিনি এক মন্ত্রেই আমার মায়ের হৃদয়ে ঘায়েল করে দিলেন। এতে আমার মাকেও একলা থাকতে হবে না, আর তাকে যৌতুকও দিতে হবে না। আমার মা খুব চিন্তায় পড়ে গেছিলেন। মাসি বুঝে গেছিলেন যে তীর ঠিক জায়গাতে লেগেছে। সে নিজের অসভ্য আর বদমেজাজি দেওয়ারের জন্য আমার সম্বন্ধ করতে চাইছেন, আর এটা হতেও যাচ্ছে। কিন্তু আমি এদেরকে কিভাবে বলতাম যে আমি তো আগে থেকেই বিবাহিত, আর বিয়ের পরে বিয়ে কিভাবে হতে পারে? আমার মাসি বাড়ি থেকে চলে গেলে আমি আমার মাকে বললাম যে আমি বিয়ে করব না। আমার মা বললেন, আচ্ছা, আগে তো বিয়ের জন্য চিৎকার চেঁচামেচি জুড়ে বসে থাকতিস যে তাড়াতাড়ি করে আমার বিয়ে দাও, কিন্তু এখন যখন এত ভালো সম্বন্ধ এসেছে আর সব কিছু আমাদের পছন্দ মতো হচ্ছে আর যৌতুকও দিতে হবে না, তখন তুই বলছিস যে আমি বিয়ে করব না। আমি বললাম, হ্যাঁ, আমি কোনো মতেই বিয়ে করব না। আমাকে তুমি মেরে ফেললেও আমি বিয়ে করতে পারবো না। আমার মা আমার দিকে হতবাক হয়ে তাকালেন আর চিন্তা করতে লাগলেন। এরপরে তিনি আমাকে বললেন, তুই এটা কি বললি যে আমি বিয়ে করতে পারবো না? বিয়ে করতে পারবো না এই কথাটার মানে কি? আমি বললাম, ব্যাস, আমি এমনি বলে দিয়েছি। এখন আমি আনন্দকে এই কথাটা বলতে চাইতাম যে তাড়াতাড়ি করে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের বাড়িতে এসো। আমি আমার মাকে মিথ্যা বলে দেবো যে এই সত্যিকারের ভিখারি না, যা হোক কিছু একটা করে নেব, কিন্তু তুমি আমাদের বাড়িতে এসো, আমার সম্বন্ধ চাও। আজকে 7 দিন হয়ে গেল, আনন্দের কোনো খোঁজ নেই। আমি খুব টেনশনে পড়ে গেছি। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। ও কি আমাকে ধোকা দিয়ে চলে গেছে? কিন্তু এটা কেমন ধোকা? ও তো আমার কাছে ওর টাকা রেখে গেছে। না, ও আমাকে ধোকা দেয়নি, নিশ্চয়ই ওর সাথে কিছু একটা হয়েছে। আমার মনে বাজে বাজে চিন্তা ভাবনা আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। একদিন আমি বাড়িতে একাই ছিলাম, মাও বাড়িতে ছিল না। তখন আনন্দ এসে গেল। আমি ওকে দেখেই হাউমাউ করে কান্না করতে শুরু করে দিলাম। আমি বললাম যে 7 দিন ধরে আমার জীবন এটা ভেবে বেরিয়ে যাচ্ছিল যে না জানি তোমার কি হয়েছে। কি হয়েছিল তোমার? ও বলতে লাগলো, আমি একদমই ঠিক আছি, ব্যাস একটা সমস্যা হয়েছিল, তোমাকে পরে আরামসে বলবো। আনন্দকে দেখেই আমি ওর হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে এলাম, কেননা আমার মা বাড়িতে ছিল না। আমি বললাম যে তোমাকে আমার খুব জরুরি একটা কথা বলার আছে। কিন্তু ও আমার কথাটা একদমই বুঝতে পারছিল না। ও বলল, হ্যাঁ, আমাকেও তোমাকে একটা জরুরি জিনিস দেখাতে হবে। বলেই ও নিজের ব্যাগের মধ্যে হাত ঢুকালো। ও নিশ্চয়ই সেখান থেকে টাকা বের করবে, কিন্তু আজকে আমার টাকার থেকে বেশি কথা বলা প্রয়োজন। আমি বললাম, প্রথমে আমার কথা শুনো, আমি টাকা চাই না, এই টাকা তুমি নিজের কাছেই রাখো। একটা খুব খারাপ ব্যাপার হয়েছে, এখনই আমাদের সব কিছু সবাইকে বলতে হবে। কিন্তু ও আমার কথা শুনছিলই না। আর তারপরে ও এমন একটা জিনিস বের করলো যেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আর আমি ওকে শুধু এই কথাটাই বলতে পারলাম যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কেননা ও থলি থেকে একটা ছবি বের করে বলল যে এটা আমার বাবার ছবি, কিন্তু সেই ছবিটা আর কারো নয়, বরং আমার নিজের বাবার। এর মানে হলো ও আমার ভাই, আর আমি ওকে বিয়ে করে ফেলেছি। আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে। এখন এর একটাই সমাধান যে ও আমাকে ডিভোর্স দিয়ে দিক। আমি যখন ডিভোর্সের কথা বললাম তখন ও হতবাক হয়ে গেল আর বলতে লাগলো, এটা তুমি কেমন কথা বলছো? তখন আমি চিৎকার করে বললাম, ইনি আমার বাবা আর আমি তারই সন্তান। আমার হৃদয়ের ধুকধুক আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। আমার শরীর কাঁপছিল। আনন্দের অবস্থাও সেই রকম হয়ে গেছিল। আমরা একে অপরের ভাই বোন। আমি খুব বাজেভাবে কান্না করছিলাম। আনন্দ বলল, চলো আমার সাথে, বলে আমাকে আমার বাবার কাছে নিয়ে গেল। যখন আমি আমার বাবাকে দেখলাম তখন আবারও হাউমাউ করে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু বাবা আমাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন আর বললেন, এই মেয়েটা কে আর এ এখানে কি করছে? আনন্দ ফকির ছিল না, বরং ও ফকির হওয়ার নাটক করছিল, কারণ ও একজন সরকারি গোয়েন্দা। বাবাকে দেখে আমি ভাবুক হয়ে বললাম যে আমি তোমার মেয়ে। তখন সে বলল, তুমি আর আমার মেয়ে? এটা তোমাকে কে বলেছে তুমি আমার মেয়ে নাও? আমি বললাম, আমি তোমার মেয়ে। তুমি আমাকে আর আমার মাকে ছেড়ে দিয়েছিলে, আর কখনো তুমি আমাদের দিকে ফিরেও তাকাওনি। এরপরে আমার বাবা আমাকে এমন একটা কথা বললেন যেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল আর আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। আমার বাবা বলল যে তোমার মায়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু বিয়ের আগেই আমি জানতে পারলাম যে সে প্রেগনেন্ট আর তার পেটে অন্য কারো বাচ্চা। সে অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছিল আর আমাকে ধোকা দিয়েছিল। এই কারণে আমি কখনোই ওকে বিয়ে করিনি, বরং ওকে বলে দিয়েছিলাম যে তুমি নিজের রাস্তায় হাঁটো, আমি নিজের রাস্তায় যাচ্ছি। তুমি অবশ্যই তার মেয়ে, কিন্তু আমি তোমার বাবা নই। এরপরে আমি বিয়ে করি আর এটা আমার ছেলে, এর নাম আনন্দ। ও আমাকে বলেছিল যে
ও কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছে আর তাকে বিয়েও করে নিয়েছে। যদি সেই মেয়ে তুমি হও তাহলে আমি কখনোই তোমাকে বৌমা রূপে মেনে নেব না, কেননা যেরকম মা তেমনই মেয়ে হয়, তুমিও তোমার মায়ের মতোই করবে। আমি তো এখনও হতভম্ব অবস্থাতেই ছিলাম। আনন্দ বলল, এরকম কিছুই না, আমি এই মেয়েকে ভালোবাসি। ওর বাবা বলল, যে মেয়ে ফকিরকে বিয়ে করতে পারে সে তাহলে কালকে কি না করতে পারে। আমার স্বামী বলল, তুমি এই ব্যাপারটা অন্যভাবে দেখছো, আমি অন্যভাবে দেখছি। এই মেয়েটা একজন ফকিরকে বিয়ে করেছে, এর মানে হলো ওর সম্পত্তির কোনো লোভ নেই। তুমি যদি ওকে স্বীকার করে না নাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এরপরে বাবা ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আর আমি নিজের দুঃখে বসে রইলাম। এরপরে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আনন্দ বলল যে আমি সম্বন্ধ নিয়ে আসব আর তোমাকে বিয়ে করে নিয়ে যাব। আমি আমার মাকে সব কিছু বলে দিলাম। তখন আমার মা আমার মুখের উপরে থাপ্পড় মারল আর বলল, তোর লজ্জা হয়নি আমার পিছনে এই সব কিছু করতে? তখন আমি আমার মাকে সব কিছু বললাম আর বললাম, তুমিও তো এটাই করেছিলে। আমার মা নিজের মাথা নিচু করে নিল। তুমি সারা জীবন আমাকে মিথ্যা বলেছিলে যে তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আমাকে বলো যে আমার সত্যিকারের বাবা কে? তখন আমার মা বলল যে সে এই দুনিয়াতে নেই। আমি বললাম, আমি তোমার মতো কোনো খারাপ কাজ কখনো করিনি, বিয়ে করেছি তাও তাকেই যাকে আমি ভালোবাসি। এখন তোমাকে আমাকে বিদায় দিতেই হবে। আমার মা চুপ হয়ে গেল, সে কিছুই বলতে পারল না। কিন্তু আমি আমার মাকে ছেড়ে যেতেও চাইতাম না, আর এই বাড়িতে তো থাকতেই পারতাম না যেখানে মায়ের আগের প্রেমিক থাকতো। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এখানে আনন্দ আমার সমস্ত সমস্যা দূর করে দিল। সে বলল, আমরা আলাদা থাকব, কেননা আমার আরও দুটো ভাই আছে আর বাবা কোনো মতেই মানতে চাইছেন না। তাই আমি চাই না তোমার জীবন তাদের কটু কথা শুনতে শুনতে কাটুক। তোমার মা আমাদের সাথে থাকতে পারে। এরপরে আনন্দ আমাকে আর আমার মাকে নিয়ে একটা আলাদা বাড়িতে উঠল। আমরা সেখানে সবাই খুশি খুশি থাকতে লাগলাম। আনন্দ আজও আমার এই কথাটা নিয়ে খুব খুশি যে তুমি কিছু না দেখেই আমাকে বিয়ে করে নিয়েছিলে। তুমি আমাকে ভালোবাসো আর এটাই আমার জন্য গর্বের ব্যাপার। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ।